১৯৪৮ সালের ৩০শে জানুয়ারি ভারতের ইতিহাসে এই তারিখটা যেন একটা গভীর ক্ষতচিহ্ন। আজ আমরা সেই দিনেরই গল্প বলব। এমন একটা দিনের গল্প যা একটা গোটা জাতিকে শুধু স্তব্ধই করে দেয়নি, বরং একটা প্রজন্মকে নতুন করে পথ চলার একটা প্রতিশ্রুতিও দিয়ে গিয়েছিল। চলুন সেই দিনের ব্যক্তিগত আর গভীর অনুভূতিগুলোর মধ্যে একটু ডুবে যাই। তিনি আমাকে ছেড়ে চলে যাওয়ার পর আমার কি হবে ভাবুন তো। ঠিক এই প্রশ্নটাই যেন সেদিন শোকে ডুবে থাকা গোটা দেশের মনে ঘুরপাক খাচ্ছিল। এটা আসলে শুধু একটা প্রশ্ন ছিল না, ছিল একটা গভীর শূন্যতার অনুভূতি, অভিভাবকহীন হয়ে পড়ার এক তীব্র যন্ত্রণা। দিনটা কিন্তু আর ৫টা দিনের মতোই শান্তভাবে শুরু হয়েছিল। বিকেলে চায়ের কাপে চুমুক দিচ্ছি, ঠিক তখনই টেলিফোনটা বেজে উঠল। বিড়লা হাউস থেকে আসা সেই জরুরি কলটাই ছিল একটা ভয়ঙ্কর ঝড়ের পূর্বাভাস, যা এক মুহূর্তের মধ্যে সবকিছু থামিয়ে দিয়েছিল। খবরটা কানে আসার পরও বিশ্বাস হচ্ছিল না। প্রার্থনা সভায় যাওয়ার পথে গান্ধীজিকে গুলি করা হয়েছে, শুধু এই একটা বাক্য, আর তাতেই আমি যেন পাথর হয়ে গিয়েছিলাম। একেবারে হতবাক অবস্থায় গাড়িতে উঠেছিলাম। বিড়লা হাউসের ভেতরের দৃশ্যটা ছিল কেমন যেন পরাবাস্তব, মানে সুরিয়েল। গান্ধীজির নিথর দেহ ঘিরেছিলেন তার আত্মীয়স্বজন, তার অনুগামীরা, কিন্তু এত মানুষ থাকা সত্ত্বেও গোটা ঘরে ছিল একটা অস্বাভাবিক জমাট বাঁধা নীরবতা। মনে হচ্ছিল যেন চারপাশের পৃথিবীটাই নিঃশব্দ হয়ে গেছে। সত্যি বলতে ওই কয়েকটা মুহূর্তের জন্য সময় যেন একদম থমকে দাঁড়িয়েছিল। যা ঘটেছে তা কেউ বিশ্বাসই করতে পারছিল না। চারপাশে ছিল কেবল এক অবিশ্বাসের স্তব্ধতা। বাইরে যে জনতা অপেক্ষা করছিল তাদের অবস্থাও একই। প্রথমে সবাই একদম স্তব্ধ। শোকটা এতটাই গভীর ছিল যে মুখ দিয়ে কোনো কথাই বেরোচ্ছিল না। কিন্তু সেই নীরবতা বেশিক্ষণ থাকল না। মুহূর্তের মধ্যে সেটা কান্নায়, চিৎকারে ভেঙে পড়ল, আর সবাই বাড়ির ভেতরে ঢোকার জন্য হুড়োহুড়ি শুরু করে দিল। এরপর যখন সরকারিভাবে ঘোষণাটা করা হলো, তখন সেই মর্মান্তিক সত্যিটা সবার কাছে পরিষ্কার হয়ে গেল। বেতার সম্প্রচার শুনে গোটা ভারতবাসী জানতে পারল তাদের বাপু আর নেই। সেই মুহূর্তে অনেকেই নিজেদের অসহায়, পথহারা শিশুর মতো অনুভব করছিল। গান্ধীজির মৃত্যুর পরের দিন তার শেষকৃত্যের আয়োজন করা হয়েছে, আর সেদিন লক্ষ লক্ষ মানুষ তাদের প্রিয় নেতাকে শেষ বিদায় জানাতে এক অভূতপূর্ব পদযাত্রায় যোগ দিয়েছিল। শ্রীমতী নাইডুর মেয়ে পদ্মমাসি খুব সহজ করে একটা কথা বলেছিলেন, কিন্তু সেই কথাটা ছিল আসলে সেখানে উপস্থিত সবার মনের কথা। তিনি বলেছিলেন, আমরা হাঁটব, এই শেষবার আমরা বাপুর সঙ্গে হাঁটব। এটা ছিল বাপুর প্রতি শেষ শ্রদ্ধা জানানোর এক আন্তরিক চেষ্টা। সেই পদযাত্রাটা ছিল সত্যি এক যন্ত্রণাময় অভিজ্ঞতা। হাজার হাজার মানুষ, কিন্তু সবাই চুপ করে শোক মিছিলটা দেখছিল। ফুলে ঢাকা একটা খোলা ট্রাকে বাপুর মরদেহ শায়িত। মানুষ কাঁদছে, একবার শুধু তার পা ছোঁয়ার চেষ্টা করছে। বিশাল ভিড়ের মধ্যে এক পা এগোনো প্রায় অসম্ভব ছিল। ওই ভিড়ের সঙ্গে ধীরে ধীরে এগোতে এগোতে একটা জিনিস খুব পরিষ্কার বোঝা যাচ্ছিল। এটা শুধু একটা শোক মিছিল নয়, এর তাৎপর্য, এর মানেটা আরও অনেক গভীর। এটা ছিল সেই সমস্ত মানুষের জন্য এক বিশেষ পদযাত্রা, যারা জীবনভর বাপুর দেখানো পথেই হেঁটেছেন। জানেন, বাপুর কাছে হাঁটার মানেটা কিন্তু একদমই অন্যরকম ছিল। এটা শুধু এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া ছিল না, এটা ছিল তার দর্শনের একটা মূল অংশ। অহিংসা, স্বনির্ভরতা আর সাধারণ মানুষের সাথে একাত্ম হওয়ার এক জীবন্ত প্রতীক। বাপুর সঙ্গে হাঁটার অর্থ ছিল ধীরে ধীরে কিন্তু নিশ্চিতভাবে এগোনো, মাথা ঠান্ডা রেখে পরিষ্কারভাবে চিন্তা করা, চারপাশের জগৎকে ভালো করে দেখা, আর হাঁটার মতো একটা সাধারণ রোজকার কাজকে একটা আনন্দময় প্রচেষ্টায় বদলে ফেলা। আর সবচেয়ে বড় কথা কি জানেন? হাঁটার জন্য তো নিজের শরীর ছাড়া আর কিচ্ছু লাগে না, এর জন্য শক্তি ছাড়া আর কোনো খরচও নেই। আর ঠিক এই কারণে এটা ছিল সাধারণ ভারতীয়দের জন্য প্রতিবাদের সবচেয়ে সহজ, সবচেয়ে স্বনির্ভর একটা উপায়, যা দেশের মাটির সঙ্গে তাদের সরাসরি জুড়ে দিত। শেষকৃত্যের কয়েকদিন পর যখন শোকের ঘোরটা একটু কাটল, তখন শুরু হলো এক নতুন অধ্যায়। হতাশা থেকে ঘুরে দাঁড়ানোর, সংকল্পে উত্তরণের এক যাত্রা। একটা বিশেষ ট্রেনে গান্ধীজির চিতাভস্ম এলাহাবাদে নিয়ে যাওয়া হচ্ছিল, আর সেই যাত্রাপথে একটা অদ্ভুত পরিবর্তন দেখা গেল। ট্রেনের কামরায় মানুষ আর কাঁদছিল না, তারা ভজন গাইছিল। ফুল আর গানের মধ্যে তারা যেন গান্ধীজির উপস্থিতিটা অনুভব করতে পারছিল। এলাহাবাদে গঙ্গায় তার চিতাভস্ম বিসর্জন দেওয়া হলো। কিন্তু দিল্লিতে ফিরে এসে আমার ভেতরটা একদম ফাঁকা হয়ে গেল। মনে হচ্ছিল অথই সাগলে একা ভাসছি। আমার মনে হচ্ছিল যে জাদুর বৃত্তটা আমাকে এতদিন ধরে আগলে রেখেছিল, বাপুর মৃত্যুর সাথে সাথে সেটা যেন হঠাৎ উধাও হয়ে গেছে।
আমাকে একেবারে অরক্ষিত অবস্থায় ফেলে রেখে। কিন্তু এই হতাশাটা বেশিক্ষণ থাকল না। আমি নিজেকেই প্রশ্ন করলাম, বাপু কি তবে বৃথায় বেঁচেছিলেন এবং মারা গিয়েছিলেন? না, উত্তরটা আমার ভেতর থেকেই এলো। আমার মূল্যবোধ এতটা দুর্বল নয়। বাপুর আদর্শের পতাকাটা শক্ত করে ধরে রাখার জন্যে আমার মতো লক্ষ লক্ষ তরুণ তরুণী তখনও ছিল, শক্তিশালী এবং গর্বিত। আসলে এখানেই বাপুর আসল প্রভাবটা স্পষ্ট হয়। তার সবচেয়ে বড় কাজ ছিল লক্ষ লক্ষ সাধারণ মানুষকে তাদের উদাসীনতার ঘুম থেকে জাগিয়ে তোলা। তিনি তাদের একে অপরের দুঃখ কষ্ট সম্পর্কে সচেতন করেছিলেন এবং শিখিয়েছিলেন যে সাধারণের মধ্যেই অসাধারণ শক্তি লুকিয়ে থাকে। আর এটাই হলো সেই শেষ উপলব্ধি। বাপু হয়তো প্রয়াত হয়েছিলেন, কিন্তু তার ভারত, তার আদর্শ, সেটা তো তার সন্তানদের মধ্যেই বেঁচে থাকবে। এটা শুধু একটা আশা নয়, এটা একটা প্রতিশ্রুতি, একটা প্রজন্মের দায়িত্ব, যা আজও আমাদের পথ দেখায়।